এই আমরা এসে পৌঁছলাম নদীর বাড়িতে। সুবর্ণরেখার পাশে এই নদীর বাড়ি। এই নদীর বাড়িতে এসেছি, সুবর্ণরেখার পাশ দিয়ে ঘুরছি। ঘুরতে ঘুরতে চোখ পড়ে যাচ্ছে বাড়ির পাশে ঠিক শাল গাছটাতে। শালের মঞ্জুরি, কত রকম রঙের বাহার সবুজে। দুপুরবেলা দেখছি সুবর্ণরেখার নদীতে মাছ ধরে বেড়াচ্ছে কিছু মানুষ। অনেক দূরে ছোট ছোট জাল দিয়েও কেউ কেউ করছে। বিকেলবেলা বেরোতে বেরোতেই দেখলাম আলা নীল আকাশের মধ্যে এই বাবলা গাছটা অদ্ভুত ফ্রেম তৈরি করেছে। আর একটু এগিয়ে গিয়ে দেখলাম রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, তাদের নানা সমাজ সেবামূলক কাজ। গোধূলিতে নদীর পাড়ে এসে বসলাম। আস্তে আস্তে জলের মধ্যে আলোর ছায়া, ব্রিজের আলোগুলো জ্বলছে। এক অদ্ভুত মায়ার গোধূলি। রাত্রি নেমে এলো, অনেক রাত্রে। চাঁদের বুড়ি, সুবর্ণরেখার হাওয়া, ঘুমপাড়ানি গান। সকালে স্তব ঘোরাঘুরি, তারপরে এসে এই সুবর্ণরেখার পাশে ঘাসের জমিতে একটু বসা। আজকেই আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া। আসুন। আমাদের পরের গন্তব্য অনিকেতেরই একদম সদ্য নতুন তৈরি হওয়া একটি হোমস্টে, বাঁশতলা, ঝাড়গ্রাম থেকে 12 কিলোমিটার দূরে। সেখানে বনবাড়ি ইকো রিসোর্ট। আপাতত আমরা সেইখানেই যাচ্ছি। পথে একটু ছোট মিউজিয়াম আছে, সেটাও দেখে নেব। এগিয়ে চলেছে আমাদের গাড়ি। রাস্তাঘাট একদম ঝাঁ চকচকে, আর দুপাশে শালের বন। আজকে আমাদের সঙ্গী কিন্তু অনিকেতের মামা গৌরাঙ্গ দণ্ডবত। অধ্যাপক গৌরাঙ্গবাবুর সঙ্গে একটা চমৎকার বন্ডিং হয়ে গিয়েছিল আমাদের। এত জ্ঞানী মানুষ। এই যে রাঢ় বাংলার নানা চরিত্র, এখানকার মানুষদের, লোকজন, তার সংস্কৃতি নিয়ে অগাধ জ্ঞান মানুষটির। যেতে যেতে আমরা ছোট ছোট জনপদগুলো দেখছিলাম, পেরিয়ে যাচ্ছে। কথায় কথায় অবশ্যই উঠে আসে সেই ভয়ঙ্কর জঙ্গলমহলের দিনগুলো, যেখানে বাতাসে বারুদের গন্ধ। দিনের বেলাতেও লোকজনের খুব কম যাতায়াত। সন্ধে হলে তো কথাই নেই। আর মাঝে মাঝে ব্ল্যাকআউট, রক্ত। আজ অবশ্য সেসব কিছুই আর নেই। এখন এখানে অনেক বড় বড় রিসোর্ট হয়েছে, মানুষের আয় বেড়েছে অনেকখানি। সুখে আছে কিনা বলতে পারবো না, তবে সেই কষ্টটা আর নেই। আর রাস্তাটা দেখুন, কি অপূর্ব না? দুপাশে সবুজের মাঝখান দিয়ে সিথির মতো চলে গেছে কালো রাস্তা। জঙ্গলমহলের মধ্যে দিয়ে হু হু করে এগিয়ে যাচ্ছে গাড়ি। আর আমার মনে এলো, বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টান, তীরের ফলায় তবু বিষ নয় লালনের গান। এ গানে বিদ্ধ বুক, রক্তে অশ্রু ছল ছল। এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো? এই আমরা এসে পৌঁছচ্ছি ঝাড়গ্রামের অন্যতম একটি পর্যটন স্থান, প্রকৃতি পর্যটন কেন্দ্র। এটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের অন্তর্গত। এখানে একটি মিউজিয়াম আছে, যেখানে সাঁওতাল এই আদিবাসীদের, এই অঞ্চলের, এদের জীবনযাত্রার একটা হদিশ পাওয়া যায়। এখানে থাকার জায়গাও আছে, আর চারপাশটা এরকম বিশাল বড় বড় শাল গাছ। যদিও গেট থেকে বাইরে বেরোলেই একেবারে শহরের ছোঁয়া লাগবে। ভালো, কিন্তু আমার মতে অরণ্যকে এইভাবে নিবিড়ভাবে পাওয়া যায় না এখানে। এই যে গৌরাঙ্গবাবু এগোচ্ছেন, আমরা ওনার সাথে যাচ্ছি গল্প করতে করতে। শাশ্বতী আসছে পেছনে। চমৎকার লাগছে এই সময়টা।
এইবার আমরা মিউজিয়ামে ঢুকলাম। কোনো প্রবেশ মূল্য নেই মিউজিয়ামে। মিউজিয়ামে ঢুকে চারপাশে সব জিনিস আমরা দেখছি। এই যে এখানে সাঁওতালদেরই বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্র রয়েছে, রয়েছে ছবি, তাদের নানা রকম বিপ্লবের কাহিনী সবই আছে এখানে। এগুলোই ঘুরে ঘুরে দেখি। এই যে এদের ব্যবহৃত নানা অস্ত্র, তারপরেই রয়েছে হয়তো ব্যবহৃত বাসন কোসন, পোশাক আশাক। গৌরাঙ্গবাবু একটা অদ্ভুত জিনিসের সাথে আমাদের আলাপ করালেন। ওদের একটি বিশেষ বাদ্যযন্ত্র, একটি তারের, যাকে একতারা বলা যেতে পারে, মাঝে মাঝে ছোট্ট একতারার মতো একটি তারের। বলছিলেন যে সাঁওতালরা অনেকে একসঙ্গে যখন এটা বাজায় না, একটা অদ্ভুত কান্নার আওয়াজ আসে। ওরা দুর্গাপুজোর সময় নাকি এরকম বাজায়। তাহলে কি সেটা ঠাকুরের চলে যাওয়াকে নিয়ে, না এর পেছনে অন্য গল্প আছে? এরকম নানা খুঁটিনাটি জিনিস গৌরাঙ্গবাবু আমাদের বলতে থাকেন। আমরা দেখতে থাকি এই রাঢ় অঞ্চলের লোকসংস্কৃতি, যে ছৌ নাচ, তার বিভিন্ন মুখোশ, ওদের জমিতে কাজ করার দৈনন্দিন নানা লাঙল ইত্যাদি। মিউজিয়ামটি কিন্তু আকারে ছোট, কিন্তু যত্নের ছাপ আছে। এখানে কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে আসবেন, ধীরে সুস্থে দেখবেন। আমি আমার ভিডিওতে পুরো মিউজিয়ামটাকে কভার করেছি, তাই হয়তো একটু দীর্ঘ হয়েছে, কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে। দেয়ালে দেয়ালে কিন্তু পুরো ইতিহাসগুলো দেখতে পাচ্ছেন তো সাঁওতালদের। চমৎকার না? কেমন লাগলো আপনাদের? এটা হচ্ছে প্রকৃতি পর্যটন কেন্দ্রের ঠিক এই মিউজিয়ামের বাইরে একটি মডেল করা আছে, বুঝতেই পাচ্ছেন আপনারা। এবার একটু এলোমেলোভাবে ঘুরতে থাকি। এত উঁচু উঁচু শালগাছের মধ্যে একটা অন্যরকম মাদকতা লুকিয়ে থাকে, সেটাকেই শুষে নিতে চায় মন। এবার আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে এই যে সামনে আসছে ঝাড়গ্রাম রাজবাড়ি, আর ঠিক তার আগেই বাঁ হাতে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি। এই ঝাড়গ্রাম রাজবাড়ি দেখে এবার আমরা এগিয়ে চলেছি বাঁশতলার দিকে। একেবারে অন্য ধরনের একটা রাস্তা, আরো একটু যেন ঘন হচ্ছে জঙ্গল। এখানে জনবসতি নেই, কেউ কেউ কাঠ কুড়োতে আসে, তারই মাঝে মাঝে ছোট্ট ছোট্ট একটা দুটো ঘর আছে, সেখানে হয়তো বিশ্রাম নেয়। কোথাও কোথাও গরু ছাগল ঘুরে বেড়ায়। মোটের উপর এইখানে এখনো কিছু সেভাবে জনজীবন তৈরি হয়নি। বেশ ভালো জায়গা। এই আমরা এসে পৌঁছলাম অনিকেতের বনবাড়ি ইকো রিসর্টে। সদ্য তৈরি করছে, ছিমছাম সুন্দর করে তৈরি করার চেষ্টা করছে। চারপাশটাই এখানে শালের জঙ্গল, আর এখানেও প্রচুর শাল গাছ ওর এই প্রপার্টির মধ্যে। এই সোজা রাস্তা ধরে আমরা এগোচ্ছি। সামনে একটি কটেজ আছে, যদিও এই মুহূর্তে এই কটেজটি অনিকেতের নয়, অন্য একজন আছে। এই যে ডান দিকের যে পরপর 5টা রুম দেখছেন, এগুলো সবই অনিকেতের, বনবাড়ি ইকো রিসোর্টের মধ্যে।
প্রত্যেকটি শীততাপ নিয়ন্ত্রিত, আর চারপাশটা এরকম। এই কটেজটিও সম্ভবত অনিকেত বুক করে দিতে পারে, এদের খাবার দাবার সবই অনিকেতের রেস্টুরেন্ট থেকে আসে। এই হলো ঘর, একটা বড় বিছানা, তাতে 3 জন শুতে পারেন, উল্টো দিকে একটা সোফা, চেয়ার, একটা ছোট টেবিল, তার পাশে একটা বেশ বড় টেবিল, ওয়ার্ড্রপ, স্মার্ট টিভি। এই ঘরের বাইরে থেকে এই ঢুকলে এখানে একটা ছোট্ট ঘর আছে, কোনায় বেসিন এবং টয়লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সদ্য তৈরি হয়েছে তো, সবই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো ব্যবস্থা কিন্তু এখানে বেশ। আর এই জানলাটা খুললেই পেছনে আবার শালের জঙ্গল, চারপাশে শালের জঙ্গল। দুপুরবেলা চমৎকার খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে বিকেলে এই রিসোর্টের সামনেটায় হাঁটাহাঁটি করছি। যেদিকেই তাকাবেন সেদিকেই শাল গাছ, চারপাশটাই শাল গাছের জঙ্গলে ভর্তি। একটা জিনিস মনে রাখতে হবে, এই রাস্তা দিয়ে এখন গাড়ি ঠাড়ি যাচ্ছে, একটু অন্ধকার হয়ে গেলে কিন্তু এই রাস্তা দিয়ে হাতি চলাচল করে। এগুলো হচ্ছে পুরোটাই হাতির করিডোর, যে কোনো সময় হাতির দেখা মিলতে পারে, যদিও সেটা খুব সুখকর নয়। আমি যেরকম উল্টো দিকের রাস্তা দিয়ে কিছুটা গেলাম, তারপরে আর গেলাম না, কারণ একটু এগোলে যে ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে আপনি যদি ঢুকে যান, ফেরার রাস্তাটাও কিন্তু হারিয়ে ফেলবেন। তারপর ফিরে এসে রিসোর্টে একটু এলোমেলোভাবে থাকা, ঘুরে বেড়ানো। তখন ধীরে ধীরে সন্ধ্যা নামছে, সূর্যের ফিরে যাওয়ার পালা। সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে জীবন মরণে, সীমানা ছাড়ায়ে হে মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশান আলোতে ঢাকাশে, গভীর কি আশায় নিবিড় পুলকে কাহারো পানে চাই দুবাহু বাড়ায়ে জীবন মরণে, সীমানা ছাড়ায়ে। যাই হোক, আর একটু সন্ধ্যা গড়াতে অনিকেত এবং ওর মাস্তুতো ভাই সন্দীপ বাবু এলেন, সন্দীপ ঘোষ। ওনাদের সাথে ঘুরে ঘুরে প্রপার্টিটা দেখছি। এই ডান দিকে কিছু মাড হাউস তৈরি হচ্ছে, তার আগে একটা সুইমিং পুল, তারপরে একটা হয়তো রেন ড্যান্সের জায়গা হবে। এই রকম একেবারে সোজা হেঁটে চলে গিয়ে শেষ প্রান্ত এটা, এইখানে হচ্ছে সীমানা দেওয়া আছে। চারপাশে শালের জঙ্গল, যে কথাটা আগে বলেছি। এর পাশ দিয়ে সারাক্ষণ রাত্রি হলে হাতিদের আনাগোনা আছে, এই ফেন্সিং না দেওয়া থাকলে এরা কিন্তু ঢুকে আসতে পারে। আরেকটা উল্লেখযোগ্য জিনিস, এই বাসতলার এমন জায়গায় এটা, এখানে যেখানে প্রপার্টিটা শেষ, এরপরে শালের জঙ্গল, তারপরে রেল লাইন। 2007 সালে রাজধানী এক্সপ্রেস মাওবাদীরা আটকে দিয়েছিল এই বাসতলা স্টেশনের কাছে। এই যে অনিকেত এসছে আবার আমাদের দেখে হাঁটতে হাঁটতে। এখনই টুকটাক এখানের গল্প হচ্ছে। আস্তে আস্তে আকাশে পূর্ণিমার চাঁদ, অপূর্ব লাগছে। পূর্ণিমা 2 দিন আগে, পূর্ণিমা এলে না এই জায়গাটা পাগল করে দেবে আপনাদের। ছোট্ট অথচ পছন্দের গ্রুপ নিয়ে আসুন, গল্প করুন, গান করুন, চুপচাপ বসে থাকুন, অপূর্ব জায়গা। অনিকেত এবং আমার সন্দীপবাবু ওরা এখানে অনেক রকম কাজ করে, যেরকম ওরা নানা রকম ফলের গাছ, ফুলের গাছ ইত্যাদি এই চারপাশে বনে ওরা লাগায়, আর শাল গাছ তো আছেই। অবশেষে রাতের খাওয়া দাওয়া প্যাক করে আমরা বেরিয়ে পড়লাম ঝাড়গ্রাম স্টেশনের উদ্দেশ্যে। নিকষ কালো অন্ধকার, চারপাশে শালের জঙ্গল, কখনো কখনো সমান্তরালে চলে যাচ্ছে চাঁদ। আর এই মুহূর্তটা ভয় কাটাতে
গাড়িরটাকে রবীন্দ্রনাথ। নীরব নিশিতব চরণ নিছায়ে আধার কেশভার দিয়েছে বিছায়ে আজি কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল নাবিয়া ভুবন মিলে যায় সুরের রণনে গানের বেদনায় যাই যে হারায় জীবন মরণে। যাই হোক, অবশেষে আমরা এই রাস্তা পার করে এসে শহরের মধ্যে ঢুকলাম। এখন একটু স্বস্তি। 7:30 নাগাদ আমরা এসে পৌঁছলাম ঝাড়গ্রাম স্টেশনে। এই হচ্ছে ঝাড়গ্রাম স্টেশনের ওয়েটিং রুম। ওয়েটিং রুমটা কিন্তু একই রকম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা সচরাচর পাওয়া যায় বলে আমার মনে হয় না অন্যত্র। আমি 1 বছর আগের অভিজ্ঞতার সাথে মিলিয়ে নিচ্ছিলাম, না একই রকম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম অভিজ্ঞতা হয়েছে জীবনে হয়নি। বসে আসি একটা স্টেশনে, স্কুল থেকে একটা এক নম্বর লাইন থেকে মালগাড়ি ছাড়ছে, এক নম্বর লাইন থেকে মালগাড়ি ছাড়ছে। ভয়ঙ্কর লাগে, ভূমিকম্প। এরপর আরো সময় পাচ্ছে, ট্রেন আরো লেট হচ্ছে। যে ট্রেন 10:30টায় আসার কথা ছিল সে 11:30, তারপর 12:30, তারপর দেখাচ্ছে 1:45। উপায় তো নেই, দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে হুইসেল দিয়ে চলে যাচ্ছে মালগাড়ি। আমরা স্টেশনে যাত্রী বলতে হাতে গোনা 3টে পরিবার ছিলাম, আর ছিলেন এই ভদ্রলোক। সবার সাথেই গল্প করছিলেন মোটামুটি। নেহেরু, ইন্দিরা, বিধান রায়, নেতাজি, সবাইকেই উনি চেনেন। ভাগ্যিস ভদ্রলোক ছিল, তাই জন্য কিন্তু অনেকটা সময় কেটে গেল। এবার কখনো কখনো আবার 1 নম্বরে ট্রেন আসছে, লোকজন নামছে, নেমে বাড়ি ফিরে যাচ্ছে, আমরা বসে আছি। এই সময়টা বড্ড দীর্ঘ, আর ভাল লাগছিল না। এই প্রথম ঝলমলে চাঁদকে দেখে মনে হলো সত্যি কবি ঠিকই বলেছিলেন, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। বড্ড ক্লান্ত লাগছিল। একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, এই দেখে যাচ্ছি, কিছু তো করার নেই, কি করব। এরপর প্রায় 2 বাজতে 5 মিনিট আগে আমাদের ট্রেন এলো। যাই হোক, উঠে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। একদম ভোরবেলা, ওই 5:30 নাগাদ হাওড়া স্টেশন। তারপর বাড়ি ফিরে আসা। আপনারা যারা আমার প্রথম ভিডিওটি দেখেছেন তারা দেখবেন যাবার দিন ঠিক মানিকতলার ঘড়িবাড়িতে সকাল 5:30 বেজেছিল, আর ফিরছিও তখনও মানিকতলার ঘড়িবাড়িতে সকাল 5:30। সে অদ্ভুত সমাপতন। ফেরাটা কষ্টকর হলো, কিন্তু যাই হোক, ঘোরাটা চমৎকার হয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ অরিন্দম। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কোনো জোরাজুরি নেই, কিন্তু ভালো থাকুন।